টনি চড়ুই পাখি আর লুসি পায়রা দুই বোন ছিল, কিন্তু তাদের মা আলাদা ছিল। লুসি পায়রা সৎ মায়ের মেয়ে ছিল, তাই সবসময় টনি চড়ুই পাখিকে কষ্ট দিত। এইভাবেই দিন কাটছিল। টনির বিয়ে হয়ে যায়, তার দাম্পত্য জীবন সুখেই কাটছিল। উমা, প্রথম সন্তান বাপের বাড়ি হলে সেটাকে শুভ মনে করা হয়, আর সবার জন্য সেটা ভালো হয়। টনি মনে মনে ভাবল, আমি ওখানে অনেক কষ্ট পেয়েছি, আবার যদি যাই অনেক কষ্ট দেবে ওরা। কিন্তু এই কথাটা আমি শাশুড়িকে কি করে বলি? টনিকে এইভাবে দেখে তার শাশুড়ি জিজ্ঞাসা করে, কি হয়েছে বৌমা, তুমি কি ভাবছো গো? না মা, কিছু না। ওই আপনি কি বলছিলেন তার ব্যাপারেই আমি চিন্তা করছিলাম। আসলে আমি প্রথম বাচ্চার ডেলিভারির জন্য বাপের বাড়ি যেতে চাই না। যদি কিছু না মনে করেন এখানে থাকতে পারি? টনির স্বামী এটা শুনে বলল, মায়ের কথা কি তুমি বুঝতে পারোনি? তাতে তো আমাদের বাচ্চাদেরই মঙ্গল হবে নাকি? বড়দের কথা শুনতে হয়, তুমি জানো না কি এটা? ঠিক আছে, যেমনটা বলবেন। পরের দিনই টনির স্বামী তাকে বাপের বাড়ি ছেড়ে এলো। বাড়ি পৌঁছাতেই টনির সৎ বোন তাকে বলে, মনে হচ্ছে তোর মধ্যে একটুও লজ্জা নেই, বারবার মুখ তুলে আমাদের বাড়ি চলে আসিস। টনি এখনো বাড়িতে পা রাখেনি, কিন্তু লুসি তাকে অপমান করতে শুরু করে দেয়। না রে বোন, এমন ব্যাপার না। আসলে আমি গর্ভবতী, তাই শাশুড়ি মা বলল বাপের বাড়ি যেতে, তাই এসেছি, না হলে আমি আসতাম না। তার কথা শুনে তার সৎ মা বাইরে এলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো করেছো, এসো। সৎ মা টনিকে ভেতরে যেতে বলল। তারপরে মা আর মেয়ে বাইরে দুজনে কথা বলছিল। তুমি ওকে ভেতরে যেতে কেন বললে? বলো, তোমার মাথায় কিছু ঘুরছে না? কিছু একটা তো ভাবছো তুমি। আমি যখনই ভাবি তোমার ব্যাপারে ভাবি। ওর শ্বশুর বাড়ির লোকেরা অনেক বড় লোক, কিন্তু এই সম্বন্ধ তোমার জন্য আমি ভেবেছিলাম, কিন্তু তোমার বাবা ওর বিয়ে ওখানে করিয়ে দিল। এখনো বেশি দেরি হয়নি, এর পাত্তা কেটে তোমাকে আমি সেখানে পাঠিয়ে দেব। এটাই ভালো সুযোগ, একবার যদি তোমার রাস্তা দিয়ে সরে যায় তুমি ওর জায়গা নিতে পারবে। এইটা ভেবে দুজনে খুশিতে হাসতে লাগলো। সেই দিন রাত কেটে যায়। পরের দিন থেকে টনি গর্ভবতী থাকা সত্ত্বেও বাড়ির সব কাজ তাকে দিয়েই করাতো। মা, আমি আর না সব কাজ একা করতে পারি না, খুব কষ্ট হয়। তুমি একটু বলো না বোনকে আমায় সাহায্য করতে। ওইসব জানি না, যতই কষ্ট হোক কাজ কিন্তু তোকেই করতে হবে। টনির কাছে আর কোনো উপায় ছিল না, সে ব্যথা সহ্য করে সব কাজ একাই করত। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন লুসি দোলা ঝুলছিল। ঠিক সেই সময় টনি কোথাও থেকে বালতিতে জল নিয়ে আসছিল। লুসি ইচ্ছা করে জোরে দোলাটা ঝুলিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার কারণে টনি নিচে পড়ে যায়। সে মা বলে জোরে জোরে চেঁচাতে লাগলো। সে নিচে পড়ে জোরে জোরে তড়পাচ্ছিল, কিন্তু মা মেয়ে তাকে কেউ সাহায্য করলো না। এভাবে ছটপট করতে করতে টনি কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলল চেক আপ করে সে বলছে, মা আর বাচ্চা দুজনেই ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, আর কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের খেয়াল রাখতে হবে। ডাক্তারের এমন কথা শুনে দুজনে একে অপরের দিকে তাকালো। ডাক্তার চলে যাওয়ার পরে, আমি তো ভেবেছিলাম একটা তীরে দুটো পাখি মরবে, কিন্তু মনে হচ্ছে এবার আমাদেরই নিজের হাতে একে মারতে হবে। এর যদি জ্ঞান ফিরে যায় এই সবাইকে সত্যি বললে আমরা ফেঁসে যাব কিন্তু। এই রকম ভেবে তারা যেই টনির কাছে গেল, দেখলো টনি বিছানায় নেই। ততক্ষণে টনির স্বামী সেখানে এলো। এইসব কি চলছে? আপনারা দুজনে মিলে আমার স্ত্রীকে মারতে চান? আপনাদের আসল রূপ বাইরে চলে এসেছে। আমার স্ত্রীকে পাঠানোটাই আমাদের সব থেকে বড় ভুল হয়েছে। টনির স্বামীকে সেখানে দেখে দুজনে অবাক হয়ে যায়। কি হলো, এত অবাক হচ্ছেন কেন? আমি আপনাদের বাড়িতে গেছিলাম, তখন আশেপাশে সবাই বলল যে টনি নাকি পড়ে গেছে, তাই ওকে হাসপাতালে নিয়ে এসেছেন। তাই আমি এখানে এলাম, কিন্তু এখানে এসে আমি তোমাদের দুজনের সব কথা শুনে ফেলেছি। সেই জন্য নিজের স্ত্রীকে আমি গায়েব করেছি। আপনাদের মনে একটুও মায়া দয়া নেই, তাই না? এটা ভালো করে বুঝতে পেরেছি। এইভাবে হুমকি দিয়ে সেখান থেকে সে চলে যায়। ও তো ভালো হোক ওর জীবনে যে আমাদেরকে এমনই ছেড়ে দিল, না হলে আমাদের দুজনের জীবনটা কিন্তু বরবাদ হয়ে যেত। তারা দুজনে নিজের ভুল বুঝে বাড়ি ফিরে গেল। সেই দিনের পর থেকে টনি শ্বশুর বাড়িতেই থাকতে লাগলো। কিছুদিন পরে তার ডিম ফুটে বাচ্চা বেরিয়ে এলো।
তারা সবাই ওই বাচ্চার আশাতে অনেক খুশি ছিল। ওই ঘটনার পরে ওই দুই পরিবারের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। টনির সাথে যা ঘটেছিল, তার বাবা যেই সত্যিটা জানতে পারলো, সে খুবই কষ্ট পেল। আমি স্বপ্নেও ভাবিনি আমার স্ত্রী আর আমার মেয়ে এমন কোনো খারাপ কাজ করতে পারবে। ওদের দুজনের তরফ থেকে আমি ক্ষমা চাইছি। এই রকম বলে উনি কাঁদতে লাগলেন। ওরা দুজনে নিজেদের ভুল বুঝতে পারলে ভালোই হবে, আর না হলে ভগবান কিন্তু তাদের শাস্তি ঠিকই দেবে। তারপরে কিছুক্ষণ ধরে মেয়ে জামাইয়ের সাথে সময় কাটিয়ে বাবা তার বাড়ি চলে যায়। এদিনের পর থেকে টনির বাবা তার মেয়ে জামাই আর নাতনির সাথে দেখা করার জন্য মাঝে মাঝে যেত। ওদিকে নিজের মেয়ের জন্য বড় ঘর থেকে সম্বন্ধ আসার অপেক্ষায় ছিল তার মা, কিন্তু তার মেয়ে তাকে ঠকালো। এক গরিব ঘরের ছেলের সাথে বিয়ে করে আর বাড়ি ছেড়ে চলে যায়। এইটাতে তার মা খুব কষ্ট পেল। সব জায়গায় নিজের মেয়েকে খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও পেল না। তখন তার স্বামী তার কাছে গিয়ে বলল, যে যেমন কর্ম করে ভগবান তাকে ঠিক তেমনটাই ফল দেয়। মায়া নামের সারস নিজের সৎ মায়ের সঙ্গে থাকতো। সৎ মা চিল নিজের একটা হোটেল চালাতো। সেই হোটেলের সব কাজ মায়া সারসকে দিয়ে করাতো। সে এক মুহূর্ত বিশ্রাম করার সময় পেত না। রোজ এইভাবে কাজ করে করে সে বিরক্ত হয়ে পড়ে। এখন সে এত কাজ করতে পারতো না। আমাকে দিয়ে এত কাজ কেন করায় আমার সৎ মা? অন্য কাউকে কাজে কেন রাখে না? আজ আমার মা বেঁচে থাকলে এমন দশা হতো না আমার। বাবাকে বলেও লাভ নেই, সে শুধু নিজের ছেলের পড়াশোনার চিন্তা করে। এইভাবে দুঃখ পেল। তখনই তার মা সেখানে আসে। আরে ওই মুখপুরি, তুই কি আমাকে অভিশাপ দিচ্ছিস? কাজ করার সময় হচ্ছে না তোর এখনো? চুপচাপ দাঁড়িয়েছিস কেন? তোর দেখছি অনেক চর্বি চড়েছে জানিস। এইভাবে তাকে উল্টো পাল্টা বলছিল। মা, ব্যাস অনেক হয়েছে, তুমি যা বলো চুপচাপ শুনতাম, এবার আর শুনবো না। আমি আর তোমার এই গোলামি করব না, আমি চলে যাচ্ছি। যা ইচ্ছা তুমি তাই করো। সৎ মা তাকে পেছন দিয়ে ডাকলো। আরে ওই ওই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তখন সে মনে মনে ভাবলো, আরে যদি এ চলে যায় বিপদ চলে আসবে। আরে ওই দাঁড়া। এইভাবে তার পিছু পিছু যেতে লাগলো। তাকে অনেক খোঁজার পরেও তার কোনো খোঁজ পেল না। স্বামী তার জিজ্ঞাসা করে, গ্রাহকেরা খাবারের অপেক্ষা করছে, এখনো তৈরি করনি কিছু তুমি? কি করে তৈরি করব? তোমার মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তো। আজকেও ভালো কাজ করেছে, এবার দেখো কি করে নিজের হোটেল চালাও তুমি। এই রকম বলে তার স্বামী আরামে বসে দেখতে লাগলো। সে একাই তখন রান্না করছিল আর হোটেলের সবকিছু সামলাচ্ছিল। তখন সে সারসের কষ্ট বুঝতে পারে। আরে সত্যি ওকে অনেক কষ্ট দিয়েছি, আজ আমি বুঝতে পারছি সব। কি জানি ও কোথায় গেল, ফিরে এলে খুব ভালোই হবে। ও যদি এবার ফিরে আসে, ওকে আর বেশি অত্যাচার করব না, ওর কাজে ওকে আমি সাহায্য করব। এইভাবে তার ফেরার কামনা করছিল, কিন্তু অনেক সময় কেটে যায়। সারস পাখি সেখান থেকে বেরিয়ে তার বান্ধবী ময়না কাকের কাছে চলে যায়। ময়না, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমার সৎ মায়ের অত্যাচার আর সহ্য করতে পারছিলাম না। এখানেই কোনো কাজ করব ভাবছি। আমি তোকে কাজ দেওয়ানোর জন্য সাহায্য করব। তোকে তো কবে থেকে বলছিলাম এখানে চলে আয়। এবার তো চলে এলাম বন্ধু। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না তো? আরে না রে বন্ধু, আমি কিচ্ছু মনে করব না। বল না, কি হয়েছে? কোনো প্রবলেম না, বল তুই। আচ্ছা, তুমি তো কোনো কাজ করো না, বাড়িতেই থাকো, আবার ভাড়া বাড়িতে থাকো। তুমি ভাড়া কি করে দাও? আমি এটাই তো বুঝতে পারি না, বলো না, আমি জানতে চাই। আরে আমার পাগলি বন্ধু, তুমি কোন যুগে আছো? এটা আমার নিজেরই তো বাড়ি। আর এই সব কিছু একটা মহিষীর কারণে হয়েছে। তুমি চলো, সব বলবো তোমায়। এইরকম বলে ময়না কাক তাকে রান্নাঘরে নিয়ে যায়। সেখানে একটা সিলিন্ডার ছিল, যার দুটো চোখ, একটা নাক, মুখ সব ছিল। আরে বন্ধু, তুমি গ্যাস সিলিন্ডারের খুব ভালো পেন্টিং করেছো, খুব ভালো লাগছে। সারসের এমন কথা শুনে, কি ব্যাপার, তুমি এত অবাক হয়ে কি দেখছো? তোমার বান্ধবী আমার উপরে কোনো পেন্টিং করেনি। আমি একটা জাদুই সিলিন্ডার, যার যেমন সাহায্য লাগে আমি করি। এইটা দেখে সারস পাখি অবাক হয়ে যায়। আরে, এইসব কি সত্যি? এইরকম জাদুর ব্যাপারে আমি বইতে পড়েছি, আজকে নিজের চোখে দেখে আমার চোখটাকেই বিশ্বাস হচ্ছে না আমার।
আমি সবাইকেই সাহায্য করি। তোমার কি লাগবে বলো বলো, আমি তোমাকেও সাহায্য করব। কি হলো বন্ধু, এত কি ভাবছো? তোমার যা লাগবে ওর কাছে গিয়ে বলে দাও, ও তোমায় নিশ্চয়ই দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করছি। ওই আসলে না, আমাকেও না তোমার মতো একটা গ্যাস সিলিন্ডার দাও না। আমি নিজের একটা হোটেল তৈরি করে অনেক পরিশ্রম করব। হ্যাঁ, না কেন, নিশ্চয়ই দেব। এ নাও আমার মতো আর একটা সিলিন্ডার। এ তোমার সাথে কথাও বলবে, তোমার যা যা লাগবে তোমাকে তাই দেবে। সারস পাখি এটা দেখে অনেক খুশি হলো। ওই জাদুই সিলিন্ডারের কাছ থেকে যে সিলিন্ডার পেয়েছিল সেটা নিয়ে সে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাকে ধন্যবাদ জানিয়ে জাদুই সিলিন্ডারের সাথে সাথে তার বান্ধবীকেও ধন্যবাদ জানালো। পরের দিন থেকেই মায়া সারস নিজের একটা হোটেল শুরু করে। সেখানে যে গ্রাহকেরা আসতো তার কাছ থেকে অর্ডার নিত। তারপর সে রান্নাঘরে গিয়ে জাদুই সিলিন্ডারকে গিয়ে বলতো, আমার গরম গরম বিরিয়ানি আর গরম গরম সমোসা লাগবে। এইভাবে সারস পাখি গিয়ে জাদুই সিলিন্ডারকে সব অর্ডারের কথা বলতো। সেও তার জাদু দিয়ে সব খাবার হাজির করে দিত। এইটা মায়েরই ভাগ্য ছিল যে অল্প সময়ে অনেক টাকা উপার্জন করে। দেখতে দেখতে মায়া সারস নিজের অনেক জায়গায় হোটেল খোলে আর অনেকেরই জীবনটাকে বদলে দেয়। এই খবরটা সঙ্গে সঙ্গে তার মা বাবার কাছে পৌঁছায়। তারা নিজের মেয়ের সাথে দেখা করার জন্য তার কাছে আসে। বাবা, তুমি কেমন আছো? অনেকদিন পরে তোমাদেরকে এমন অবস্থায় দেখে খুব ভালো লাগছে। কিন্তু তোমার সাথে ইনি কেন এসেছে? মা রে, যাই হয়ে যাক, আমি তো তোর মা, এটা তো আর মিথ্যে না। আর তুই যে আমার মেয়ে, এই কথাটাও মিথ্যে না, তাই না রে? এইভাবে কাঁদতে কাঁদতে সৎ মা হাত জোড় করে ক্ষমা চাইলো। এখন আর ক্ষমা কেন চাইছো মা? তুমি এখানে এসেছো, আমার খুব ভালো লাগছে। এইটা আমার বাড়ি আর এইটা আমার হোটেল। এইভাবে সে সব কথা বলল। তার বান্ধবীর সাথে দেখা হয়েছিল, জাদুই সিলিন্ডার কিভাবে পেয়েছিল, তার করা উপকারের ব্যাপারে বলল। এইসব দেখে তারা দুজনে অনেক অবাক হয়। সেই দিনের পর থেকে তারা দুজনে সেখানেই থেকে হোটেলের সব কাজ দেখাশোনা করত। দুই মেয়েরই ভালো জায়গায় সম্বন্ধ দেখে বিয়ে দিল। একদিনেই দুজনের বিয়ে হলো। সিলিন্ডার, এতদিন অনেক সাহায্য করেছো আমাকে, এবার আমাকে আর আমার বোনকে সাহায্য করো। তুমি আরো দুটো জাদুই শক্তিওয়ালা সিলিন্ডার দাও না। সঙ্গে সঙ্গে ওই জাদুই সিলিন্ডার আরো দুটো জাদুই সিলিন্ডার সেখানে হাজির করে দেয়।